2024 সালের 5 আগস্টের পর টানা 1.5 বছর গণমাধ্যমে তেমন ওয়ান্টে উপস্থিতি ছিল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। তবে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে দৈনিক কালের কণ্ঠে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারের 1.5 বছর কেমন ছিলেন সেটি নিয়ে খোলামেলা কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে বারবার সাংবিধানিক বিধান অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে। তারপরও আমার দৃষ্টিতে অনেকগুলো অধ্যাদেশের কোনো কারণ ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। রাষ্ট্রপতি বলেন, সংবিধানে বলা আছে ড. ইউনূস যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কিন্তু উনি তো বোধহয় 14 থেকে 12 বিদেশ সফরে গেছেন। একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেন নাই। সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর জোরালো ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা শুধু ওয়ান্টে কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময়ে আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। দুঃসময়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল। কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। আমার দুঃসময়ে বিএনপি সহযোগিতা শতভাগ ছিল। 2024 সালের 22 অক্টোবর এর বঙ্গভবন ঘেউজের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি একে ভয়াবহ দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ওই রাতটা আমার জন্য ছিল বিবিসি কামা। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পেছনে ওইদিকে খালি ঠেলাগাড়ি ভ্যান, কাভার্ড ভ্যান দিয়ে চারদিকে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম, আমাদের তো আর কিছু নেই, এখান থেকে তো আমি পালাব না, তাই না? সেই অবস্থা যদি হতো তখন ওয়ান্টে কথা ছিল 3 স্তরের নিরাপত্তা দিয়ে কাভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তিনি আরও জানান, ওই রাতে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম আমাকে ফোন করে বলেন, এরকম ওয়ান্টে খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপাস করার চেষ্টা করছি। পদত্যাগের চাপের মুখেও নতি স্বীকার করেননি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়িনি। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে। বঙ্গভবনে রক্তঝরে ঝুরু আরেক ইতিহাসে আমি যোগ হব। কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তে অবিচল ছিলাম। আল্লাহর ইচ্ছা আর আমার দৃশ্যতা। অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রপতির পুরো প্রেস উইং প্রত্যাহার করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি 3 জনকেই নিয়ে গেল, পুরো উইংটাই প্রত্যাহার করে নিয়ে গেল। এমনকি 2 জন ফটোগ্রাফার ছিল যারা 30 বছর এখানে কাজ করছিল। ফটোগ্রাফার হিসেবে তাদেরও প্রত্যাহার করে নিয়ে গেল। প্রেস উইং একদম নীল করে নীল। আমরা এখান থেকে কোনো প্রেস রিলিজ দিতে পারি না। বাংলাদেশের ক্রিকেট টিম কোথাও জিতলে অভিনন্দন জানিয়ে যে ওয়ান্টে প্রেস রিলিজ দেব সেটাও পারি না। একদম প্রতিবন্ধী করে দিল। আমি রাষ্ট্রপতি হই, নিজে ক্যাবিনেট সেক্রেটারিকে বারবার ফোন করেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করেছি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে ফোন করেছি, কেউ পাত্তা দেয়নি। সাক্ষাৎকার শেষে তিনি আক্ষেপ করে বলেন, মূলত ওই সরকার চায়নি কোথাও আমার নাম আসুক। আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক। এটি আমাকে খুবই কষ্ট দিয়েছে, শুধু বিদেশে নয়, দেশের